এবং চীন এই মার্কিন বদান্যতা এই বা মুক্ত বিশ্বের বদান্যতা এই সদস্যপদটা পেয়ে প্রথম যে ভেটোটা দিয়েছিল, সেই ভেটোটা দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ যাতে না পায়, যতবারই বাংলাদেশ আবেদন করেছে, তিনবার ভেটো দিয়েছে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে। একটা সাইকোলজি আছে যে আমাকে ভারত বিরোধী হতে হবে কি চীন বিরোধী হতে হবে, কিন্তু এই সাইকোলজির বাইরে আমাকে চীনের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে বা ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে, এই সাইকোলজির বাইরে যে সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, সেই সিদ্ধান্ত কোনটা বাংলাদেশের ক্ষতি করেছে? এখন যে চীন মায়া কান্না কাঁদে যখন আওয়ামী লীগের সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, বঙ্গবন্ধুর মায়া মানে আপনার বাড়িতে যে ফুল দেয়, তারপরে শেখ হাসিনার গুণগান গায় যে উনি একজন এইরকম নেত্রী, আওয়ামী লীগে উন্নয়ন করেছে, এই করেছে সেই করেছে, আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, তখন না আমার খুব হাসি পায়। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন? একমাত্র শেখ মুজিবুর রহমান নিহত হবার পর অগাস্ট মাসের 31 তারিখে চীন আপনার বাংলাদেশকে স্বীকৃতি দেয়, খন্দকার মোশতাক সরকারকে, তার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির নিউজ এই যেমন দেখছেন না, চীনের সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি, এটা যে একটা নেগেটিভ বিষয় এই হিসেবে বাংলাদেশের নিউজ পেপার প্রেজেন্ট করছে না। তার মানে আমাদের সাইকোলজিতে কিছু ব্যাপার আছে যে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি হলে সমস্যা না। এবং বাংলাদেশের যে জিও পলিটিক্যাল লোকেশন, সেই লোকেশনটা দুইটা দেশের কাছেই লুক্রেটিভ। ভারতের দরকার ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট রুট এন্ড আদার থিংস ক্রিস ক্রস করা বাংলাদেশের ভূমির উপর দিয়ে, চীনের দরকার এটাকে ডেটার করা, বাংলাদেশকে ভারতের প্রভাবের বাইরে রাখা। চীন হয়তো ওইটাকে চিন্তা করেই আওয়ামী লীগের সরকারকে যতটুকু পারে অর্থ সাহায্য দিয়ে পর্যন্ত বা প্রকল্প সাহায্য দিয়ে হাতে রেখেছে। সরকার যখন তার জায়গা থেকে সিদ্ধান্তটা নেয়, তাকে এই বিনিয়োগের চিন্তাটা করতে হয়, তাকে ট্রেডিং এর জায়গাটা করতে হয় যে আমাকে বাণিজ্যটাকে স্মুথ রাখতে হবে, দেশের ইকোনমিটাকে সচল রাখতে হবে, এবং তার সঙ্গে এই যে বড় বড় শক্তির খেলা এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যখন মিয়ানমারকে নিয়ে খেলতে চায় বা বঙ্গোপসাগরের ব্যাপারে অবস্থান নিতে চায়, কোনো মতেই বাংলাদেশের এই উপকূলে যদি একটি যুদ্ধক্ষেত্র, এখানে যদি ফ্লিট আর্মি ফ্লিটের প্রস্তাব আসে, সেইটা সবচেয়ে বেশি হাম্পার করে আমার রাষ্ট্রকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন এবং বৃহস্পতিবার আসার কথা ছিল, উনি বুধবারই চলে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল উনি অসুস্থ, সেই জন্য চলে আসেন। আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে এই সফরে তো আসলে কোনো চুক্তি হয়নি, শুধু সমঝোতা স্মারক, 21টার মতো সমঝোতা স্মারক হয়েছে এবং বলা হয়েছে 100 বিলিয়নের মতো অর্থ ঋণ সহায়তা দিবে, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। $1 বিলিয়ন, সরি, $1 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে আমি রুশ ভাইয়ের কাছে আবারও যাচ্ছি যে রুশ ভাই, আপনি কি মনে হচ্ছেন এই সফরটা আসলে কতটুকু ফলপ্রসূ হলো? আপনি তো চীন নিয়ে সবসময় একটু পড়াশোনা করেন, এইদিকে আপনার নজর, আমি একটু জানতে চাচ্ছিলাম প্লিজ। আমার আমার কাছে না, মানে সবসময় একটা জিনিস আমি এটা লিখেছিও আর কি, কলামও লিখেছি, সবসময় খুব মানে খুব আজব লাগে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে মানে চীনের সম্পর্ক কিভাবে এত ভালো থাকে, বা চীন কিভাবে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে এত সম্পর্ক ভালো রাখে, আবার আওয়ামী লীগ একই সাথে কিভাবে ভারত এবং চীনের মধ্যে দুই পাশেই ডানা মেলে বিস্তার করে কিভাবে। তো এবার একটা খুব জিনিস ভালো লেগেছে যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব এই প্রধানমন্ত্রী সফরের আগে বলেই দিয়েছেন যে ভারতের অনুমতি, ভারতের এটাতে চীন সফরে, প্রধানমন্ত্রী চীন সফরে কোনো আপত্তি নেই। আমার একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে খুব খারাপ লেগেছে এই বিষয়টা। কারণ হচ্ছে যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, মানে তিনি যেভাবেই নির্বাচিত হন তিনি আমারও প্রধানমন্ত্রী, তিনি তার থেকে বড় পরিচয় তিনি বঙ্গবন্ধুর মেয়ে। তো উনি কোন দেশে যাবেন না যাবেন, কোথায় যাবে, কি বলবেন, কি করবেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা আরেক দেশের আপত্তি থাকবে কি থাকবে না, সেটা আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে। এখান থেকে আমার মানে এই সফরটা নিয়ে খারাপ লেগেছে যে এই বিষয়টা এরকম ভাবে আমরা কি দেখবো, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন ওই যে বললাম যে চীনের সাথে আওয়ামী লীগের সম্পর্ক এভাবে ভালো থাকে কিভাবে, আমি কিন্তু আসলে চীন মানে যতটুকু পড়াশোনা করি বা ই করি সেটা নিয়ে যা দেখি, দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চীন কখন জাতিসংঘের সদস্যপদ পায়? জাতিসংঘের সদস্যপদ পায় হচ্ছে আপনার 1971 সালে, যখন আমরা মুক্তিযুদ্ধ করছিলাম, তখন জুলাই মাসে তদানীন্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার পাকিস্তান থেকে গোপনে চীন সফরে গিয়েছিলেন।
সেটা অত্যন্ত গোপন ছিল, এবং তারপরে আপনার 1972 সালে সেইটার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নিক্সন আপনার চীনে যায়, এবং তখন থেকে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তৈরি হয়, মুক্ত বিশ্বের সাথে সম্পর্ক তৈরি হয়। এরপর পরিপ্রেক্ষিতে চীনকে জাতিসংঘের মানে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়, যে 5টা স্থায়ী সদস্য আছে তার একটি চীন পায়। এবং চীন এই মার্কিন বদান্যতা এই বা মুক্ত বিশ্বের বদান্যতা এই সদস্যপদটা পেয়ে প্রথম যে ভেটোটা দিয়েছিল, সেই ভেটোটা দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ যাতে না পায়, যতবারই বাংলাদেশ আবেদন করেছে 3বার ভেটো দিয়েছে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে। এবং মজার ব্যাপারটা কি আপনি জানেন? এটা পড়ে দেখতে পারেন, বিভিন্ন বই, বিভিন্ন ইতিহাসের বই পড়ে দেখতে পারেন, যে বঙ্গবন্ধু যখন আপনার এই আহ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যে ত্রিপক্ষীয় যে চুক্তিটা হয়েছিল, দিল্লিতে স্বাক্ষরিত হয়েছিল, যে পাকিস্তানি যুদ্ধবন্দী এবং ইনক্লুডিং 195 জন যে আপনার ওই যুদ্ধাপরাধী ছিল পাকিস্তানি অফিসার, তাদেরকে প্রত্যাবাসনের পর আপনার কেবলমাত্র চীন বাংলাদেশকে আর ভেটো দেয়নি, এবং তখন বাংলাদেশ এই সদস্যপদ পেতে সক্ষম হয় 74 সাল। আপনি দেখেন, মানে এই পর্যন্ত কিন্তু চীন তো তখন বাংলাদেশকে সদস্যপদ পেতে দেয়নি। তার মানে এখন যে চীন মায়া কান্না কাঁদে, যখন আওয়ামী লীগের সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, বঙ্গবন্ধুর মায়া মানে আপনার বাড়িতে যে ফুল দেয়, তারপরে শেখ হাসিনার গুণগান গায় যে উনি একজন এইরকম নেত্রী, আওয়ামী লীগে উন্নয়ন করেছে, এই করেছে সেই করেছে, আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, তখন না আমার খুব হাসি পায়। আর চীনের সাথে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন? একমাত্র শেখ মুজিবুর রহমান নিহত হবার পর অগাস্ট মাসের 31 তারিখে চীন আপনার বাংলাদেশকে স্বীকৃতি দেয়, খন্দকার মোশতাক সরকারকে। তার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জেনারেল জিয়াউর রহমান, এবং তখন তদানীন্তন যে সরকার ছিল তারা তাদের তখনকার যে আপনার আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতি ছিল, একদিকে ছিল মানে ভারত এবং সোভিয়েত রাশিয়া, এই অক্ষ থেকে বেরিয়ে আসার জন্য তখন চীনের সাথে সম্পর্কটা তৈরি করে বাংলাদেশে চীন স্বীকৃতি দেওয়ার পরে। এবং সেটা ছিল একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক, এবং চীনের সাথে সম্পর্কের দুয়ারটা খোলে। অনেকেই বলেন যে বাংলাদেশে যে জাতীয়তাবাদ বা বিএনপি নামক রাজনৈতিক দলটি তৈরি হয়েছে, এই দলটি বাংলাদেশের শাখা প্রশাখা বিস্তারে এবং একে সংঘবদ্ধ করার জন্য চীনের যথেষ্ট অবদান আছে, এবং চীন সবসময় এই জাতীয়তাবাদী রাজনীতি সমর্থন করে এসছে এবং তাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছে। চীনের সাথে আওয়ামী লীগের কখনো এর আগে ভালো সম্পর্ক ছিল না। এমনকি 1/11-এর পরে ভারতীয় পত্র পত্রিকাগুলো আনন্দবাজার সহ লেখা শুরু করেছিল যে বাংলাদেশকে চীনের ছাতার নিচ থেকে বের করে নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশে চীনের ছাতাটার নিচে আছে হচ্ছে এই বিএনপি। তো তার মানেটা কি? এরপর এত ভালো সম্পর্ক আওয়ামী লীগের সাথে চীনের কিভাবে হয়, এবং আওয়ামী লীগও চীনকে এভাবে বন্ধু হিসেবে কিভাবে নিতে পারে, আমি এখনো এটা বুঝি না। চীন আমাদের আওয়ামী লীগের সময়ও তাদের সহযোগিতা আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নে, যেমন পদ্মা ব্রিজ থেকে শুরু করে সবকিছুতে। আর আমাদের সশস্ত্র বাহিনীর তো 90% সমরাস্ত্র চীনের, এটা অস্বীকার করার উপায় নেই এখনো। এটা জেনারেল জিয়াউর রহমানের সময় থেকে হয়েছে। তিনি 1 ডিভিশন থেকে 5 ডিভিশন আমাদের সৈন্য মানে সম্প্রসারণ করে গিয়েছিলেন, এবং সমস্ত অস্ত্রশস্ত্র চীন সরবরাহ করেছিল। সেগুলো ছিল স্ট্র্যাটেজিক বিষয় ভারতকে লক্ষ্য করে। আমার একটা প্রশ্ন জাগে যে এখন যে এখন যে সফরটা হয়েছে, এই সফরটা আর স্ট্র্যাটেজিক পর্যায়ে মনে হয় নাই, এটা চলে গেছে এখন আমাদের সরকারের পুরো বিষয়টা ভারতের দিকে চলে গেছে, ঝুঁকে গেছে। আর চীনের সাথে মানে যেটা হওয়ার কথা, কারণ আওয়ামী লীগ ট্রেডিশনালি ভারতের দিকেই আপনি ঝুঁকবে এবং সেটাই স্বাভাবিক। চীনের সাথে সম্পর্কটা আগে যেমন কদিন আগেও বলা হয়েছে যে এটা উন্নয়নের সম্পর্ক, আর ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে রাজনীতির। এখন উন্নয়নের সম্পর্কটা হয়তো ধীরে ধীরে কমে আসবে, তার কারণ উন্নয়ন বা অন্যান্য বিষয়ের সাথে স্ট্র্যাটেজিও জড়িত। এই এলাকার স্ট্র্যাটেজিতে ভারত এবং চীন চির প্রতিদ্বন্দ্বী, দুজনের স্বার্থ দুই দিকে আছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এবং বাংলাদেশের যে জিও পলিটিক্যাল লোকেশন, সেই লোকেশনটা দুইটা দেশের কাছেই লুক্রেটিভ। ভারতের দরকার ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট রুট এন্ড আদার থিংস ক্রিস ক্রস করা বাংলাদেশের ভূমির উপর দিয়ে, আর চীনের দরকার এটাকে ডেটার করা, বাংলাদেশকে ভারতের প্রভাবের বাইরে রাখা। চীন হয়তো ওইটাকে চিন্তা করেই আওয়ামী লীগের সরকারকে যতটুকু পারে অর্থ সাহায্য দিয়ে পর্যন্ত বা প্রকল্প সাহায্য দিয়ে হাতে রেখেছে। বাট এবার মনে হয় জিনিসটা তিস্তা প্রজেক্ট বা অন্যান্য বিষয় নিয়ে কিছুটা কিছু অন্যদিকে টান আমরা হয়তো লক্ষ্য করছি, যেটা হওয়ারই কথা ছিল হয়তো আগে, সেটা এখন হয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতে আরো কি হয়। আপনি মানে আপনি রুশ ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন যে, তো
মন্তব্য শুনতে চাচ্ছি। ভারত এবং চীন যে দ্বৈরথ, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুধু লিমিটেশনটা এতটুকু না। চীনের সঙ্গে ভারত যতটা না প্রতিদ্বন্দ্বী, তার চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয় যুক্তরাষ্ট্র। সুতরাং এই যদি সম্পর্ক বিন্যাসটাকে ভাবতে হয়, সবকিছু মিলেই ভাবতে হবে। একদিকে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি, এবং ওইদিকে আপনার ধরেন একটা কি আমাদের কালপর্ব চলে গেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময়টা ছিল সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া ছিল না। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি ওইভাবে সহায়তা না করতে, হয়তো বা বাংলাদেশ আজকে বা ইন্ডিয়াও এটাকে সামাল দিতে পারতো কিনা। ইন্দিরা গান্ধী সরকার নিজে গেছেন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করতে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন আমি শেখ হাসিনা সরকারকে ওই জায়গাটার জন্য উনি যেমন অবাক হয়েছেন, আমি অবাকের চেয়ে যে চীনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের এত ভালো সম্পর্ক কিভাবে হলো, এটাকে আমি বরং একটা মানে অদ্ভুত কৃতিত্ব হিসেবে দেখতে চাই শেখ হাসিনার। যে অন্য যে ক্ষেত্রে আপনারা যাই বলেন না কেন, সামাজিক ক্ষেত্রে অনেক রাজনৈতিক ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে, শেখ হাসিনা ওই কথাটাকে আফোল্ড করতে পেরেছেন বেশ এইভাবেই, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় বা শত্রুতা নয়। এই যে নীতিটা, এইটার যে একটা সাকসেসফুল প্রয়োগ সম্ভব, যে কারোর সঙ্গে বৈরিতা না করে, সেই অর্থে বৈরিতা কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশ করেনি। ইকোনমিক কোঅপারেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে, অর্থনৈতিক কোঅপারেশন, এবং এই অর্থনৈতিক সহযোগিতার ফলটা বাংলাদেশ পেয়েছে, অস্বীকার করার সুযোগ নেই। রাজনৈতিক কোঅপারেশনের মধ্যে ছিল, এখন রাজনীতিটা মুখ্য হয়ে আসছে ইউক্রেন যুদ্ধের পর বিশেষ করে, এবং বিশ্ব মেরুকরণটা এমন জায়গায় চলে যাচ্ছে যে এদিকে একই দিনে কিন্তু আগের দিন মনে হয় ভারতের প্রধানমন্ত্রী মোদী রাশিয়া গেছেন, মস্কো সফরে গেছেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন গেছেন, এবং দুটোই যুক্তরাষ্ট্র বলয়ের বাইরে। এটা তো সত্য কথা যে দুটো দেশেই খুব আগ্রহের সঙ্গে পৃথিবী এই জায়গাটাকে দেখছে। আপনি বৈশ্বিক মিডিয়ার নিউজ গুলো দেখবেন যে তারা এটাকে ওয়াচ করছে। আমাদের জন্য চ্যালেঞ্জ গুলো কি? এক হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক প্রোগ্রেস। এই যে চীন এবং ভারতের সঙ্গে যে ডিলিংটা গত 15 বছর, 14-15 বছরে, এর মধ্যে কোনটা বাংলাদেশকে ক্ষতি করেছে? যে এই জিনিসটা বাংলাদেশকে ক্ষতি করেছে, এইটা আমার মনে হয় খুব একটা সাইকোলজি আছে যে আমাকে ভারত বিরোধী হতে হবে কি চীন বিরোধী হতে হবে, কিন্তু এই সাইকোলজির বাইরে আমাকে চীনের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে বা ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে, এই সাইকোলজির বাইরে যে সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, সেই সিদ্ধান্ত কোনটা বাংলাদেশের ক্ষতি করেছে এমন না। আমি যেমন ধরুন এই মুহূর্তে বড় ইস্যু কি, আমার প্রতিবেশী মায়ানমার। মায়ানমার রাষ্ট্রটা একটা ফেইল্ড স্টেটে রূপান্তরিত হওয়ার উপক্রম, একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে যাচ্ছে, এবং দেশের অভ্যন্তরে অনেকগুলো, আজকে দেখলাম যে এমনও কথা এসছে সম্ভবত আরাকান আর্মির সঙ্গে এবারই প্রথম যে সরকার যোগাযোগ মেনটেন করবে বলে এরকম একটা কথা আজকে বলেছে। তো আরাকান আর্মি আমাদের যে মিয়ানমারের সঙ্গে যে নেইবারিং যে প্রভিন্সটা মিয়ানমারের আরাকান, এই অঞ্চলটা পুরোটাই প্রায় দখল করে ফেলেছে অধিকাংশ, তাদের রাষ্ট্র ব্যবস্থা কলাপস করার। এখন এই জায়গাটাকে ঘিরে, বঙ্গোপসাগরকে ঘিরে ভারতের আগ্রহ আছে, মিয়ানমারের আগ্রহ আছে, চীনের আগ্রহ আছে। এটা প্রতিরক্ষা সংক্রান্ত একেবারে আর্মি স্ট্র্যাটেজি জায়গা, ওইটা এক একটা রাষ্ট্রের সিকিউরিটি স্ট্র্যাটেজির জায়গা। এখানে ইন্ডিয়ার অবস্থান আছে, চীনের অবস্থান আছে, মিয়ানমারের অবস্থান আছে, এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অবস্থান আছে। এই অবস্থানের জায়গায় বাংলাদেশকে দাঁড়িয়ে তার সিদ্ধান্তটা নিতে হয়। বাংলাদেশের অর্থনীতির গতি প্রবাহটাকে ধরে রাখতে গেলে অর্থনীতির জায়গায় যে কোঅপারেশনটা ইন্ডিয়ার কাছে না যত বেশি, চীনের সঙ্গে তার চেয়ে অনেক বেশি। দেখেন আপনার রিনভি আপা মনে আছে যে আমরা একটা সময় পর্যন্ত আমাদের নিউজ পেপার রিপ্লিট উইথ নিউজ যে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি, প্রচুর নিউজ হতো, এক ধরনের প্রমোশনাল স্টোরির মতো আমাদের পত্রিকাগুলো করতো। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির নিউজ এই যেমন দেখছেন না, চীনের সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি, এটা যে একটা নেগেটিভ বিষয় এই হিসেবে বাংলাদেশের নিউজ পেপার প্রেজেন্ট করছে না। তার মানে আমাদের সাইকোলজিতে কিছু ব্যাপার আছে যে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি হলে সমস্যা না, চীনের সঙ্গে এত বাণিজ্য ঘাটতি বাংলাদেশের নিউজের প্রমিনেন্ট ফিচার নয় আসলে। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে এক সময় বাংলাদেশের এখন যদি ট্রেডিং এর জায়গা থেকে দেখি, ইম্পোর্টার হিসেবে চীন হচ্ছে আমাদের মূল সোর্স কান্ট্রি, যেখান থেকে ইম্পোর্টটা হচ্ছে, বাংলাদেশের এক্সপোর্ট সেক্ষেত্রে নামমাত্র। ভারতের ক্ষেত্রেও ভারত এক্সপোর্টে আমাদের চেয়ে বেশি, তাদের অনেক কিছু আমাদের তাদের কাছ থেকে নিতে হচ্ছে ইম্পোর্টের ঈদ থেকে। আবার যদি বিনিয়োগের জায়গা থেকে বলেন, চীনের বিনিয়োগ বেশি, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের। তেল কোম্পানিগুলোকে বিনিয়োগের বাংলাদেশের 1 নম্বর বিনিয়োগকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, বিশেষ করে তেল কোম্পানিগুলোর কারণে। সেকেন্ড লার্জেস্ট বিনিয়োগকারী হচ্ছে চীন।
এখন আমার জি। সরকার যখন তার জায়গা থেকে সিদ্ধান্তটা নেয়, তাকে এই বিনিয়োগের চিন্তাটা করতে হয়, তাকে ট্রেডিং এর জায়গাটা করতে হয় যে আমাকে বাণিজ্যটাকে স্মুথ রাখতে হবে, দেশের ইকোনমিটাকে সচল রাখতে হবে, এবং তার সঙ্গে এই যে বড় বড় শক্তির খেলা, এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যখন মিয়ানমারকে নিয়ে খেলতে চায় বা বঙ্গোপসাগরের ব্যাপারে অবস্থান নিতে চায়, কোনো মতেই বাংলাদেশের এই উপকূলে যদি একটি যুদ্ধক্ষেত্র, এখানে যদি ফ্লিট, আর্মি ফ্লিটের প্রস্তাব আসে, সেইটা সবচেয়ে বেশি হাম্পার করে আমার রাষ্ট্রকে। ধরুন আপনার সেক্ষেত্রে বিমানবন্দরটা ইউজ হয় আমার চট্টগ্রাম বিমানবন্দর। আর চট্টগ্রাম বিমানবন্দরকে ইউজ করে আপনি মিয়ানমারে অ্যাটাক করেন আর যাই করেন, বোমাটা তখন আমার বাংলাদেশে পড়ে। আমার রাষ্ট্রটা বিপন্ন হয়। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের কথা বলার সময় আসলে না কথা চাওয়া দরকার, যে খুব প্র্যাগমেটিক হতে, আমাকে দেশপ্রেমের জায়গা থেকে ভাবতে হবে যে আমার রাষ্ট্র কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি উপকার হচ্ছে, আমাকে সবার সঙ্গে ব্যালেন্সটা করতেই হচ্ছে। মিয়ানমার ইস্যুতে রোহিঙ্গা আমাদের জন্য একটা বার্নিং ইস্যু, এটা একটা বোঝা হিসেবে একটা মিস্টেক, এটা ভুল সিদ্ধান্ত আমি আওয়ামী লীগ সরকারের মনে করি, এবং জনগণের চাপই অনেকটা হয়েছে। শেখ হাসিনা হয়তো বা মানবতার নেত্রী হতে চেয়েছেন, সেটা তার সাইকোলজি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষও চেয়েছিল রোহিঙ্গাদের কাজটা দেওয়া। না ভাই, এইটা এখন সঠিক কাজ হয়নি। রোহিঙ্গাদেরকে নোম্যান্স ল্যান্ডে ওপারই জায়গা দিতে হতো, বলতে হতো এই সময় যে আমি তোমাকে অর্থ দিব, বৃত্ত দিব, টাকা পয়সা, খাওয়া দাওয়া, ওষুধ চিকিৎসা সব পাঠাবো, কিন্তু তোমরা তোমার এলাকায় থাকো। এর মধ্য দিয়ে হয়েছে কি, রোহিঙ্গারা আশ্রয়হীন হয়েছে ওই দেশে। একটা এই যে যদি প্যালেস্টাইনের নাগরিকদেরকে যদি মিশর আশ্রয় দিত, তাহলে প্যালেস্টাইনের ভবিষ্যৎ ছেড়ে হয়ে যেত। প্যালেস্টাইনের ওই যে সিসি, ফাতা সিসি, উনি বলেছেন যে প্যালেস্টাইনের তাদের নিজেদের ভূমিতে মরবে, বললে ওখানেই বাঁচবে তারা, এবং এই কারণেই প্যালেস্টাইন টিকে আছে। মিয়ানমারের এই রোহিঙ্গাদের দাবিটা ওই ভূমির উপর তখনই বেশি জোরালো ভাবে থাকে যখন ওই ভূমিতে তারা অবস্থানটা করে। তাই এই রোহিঙ্গাদেরকে স্থান দিয়ে এখন বোঝাটা আপনি নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। এখন এই ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্বটা যদি আমি কনফ্লিক্টের জায়গায় নিয়ে যাই, যুদ্ধের জায়গায় নিয়ে যাই, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশ এবং নিরীহ মানুষ হচ্ছে। মানে এইটা উচিত ছিল ওই সময়ে যে তোমরা ওই সীমানায় থাকো, তোমাদের সীমানায় থাকো, আমি তোমাকে সাহায্য দেবো, আমি তোমাকে সকল প্রকার মানবিক সহায়তা দেবো, সেইটা করা হয়নি। এখন দেশের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে। এইটা এরা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের পুলক দা, আমরা রাষ্ট্রের যদি একটু দায়িত্ব বর্তমানে বিষয়টা আসি, নিয়ে। যে এই যে সফরটা, এটা সফরটার প্রশ্নটা আমার তাই ছিল, একটু যদি এই এটাই আসে, যে প্রফেশনটাতে এই সফরটাকে আপনি জিনিসটা কেমন আছে, দেখেন? এই জি। সফরটাতে এই মিয়ানমার ইস্যু আছে, আরাকান আর্মির কারা সহায়তা কারা করছেন, এগুলো নেপথ্যের আলোচনায় আছে, এবং প্রকাশ্যের আলোচনায়ও কিছু কিছু ব্যাপার আসছে। কিছু মতান্তর, ভারত কোন অংশটাকে সমর্থন করছে, চীন কোন অংশটাকে সমর্থন করছে, আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা বাংলাদেশের কিরকম হবে সেটা তাদের আছে, এবং তার সঙ্গে বাংলাদেশকে যেহেতু তাদের বিজনেস আছে, চীনের বড় বিজনেস, সেটাকেও ধরে রাখা। এখন পর্যন্ত যেটা আমি মানে ঠিক জানি না যে আর্থিক ক্ষেত্রে চুক্তিটা, যেমন $20 বিলিয়ন মতো ঋণ বাংলাদেশ চেয়েছিল চীনের কাছ থেকে, এর মধ্যে কতটুকু পেয়েছে এইটা আমার এখনো পর্যন্ত নিউজগুলো থেকে আমি ক্লিয়ার হতে পারিনি, কিন্তু এক বাকি বিলিয়ন প্রায় অনেক, হ্যাঁ, $1 বিলিয়ন 1 বিলিয়ন আর্থিক সহায়তা দেবে। $1 বিলিয়ন হয়েছে। মানে এই পরিমাণটা বাংলাদেশের এখনকার যে রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক কম। চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাটাই কিন্তু আসলে বেশি সহযোগিতা, এই জায়গায় বাংলাদেশ নন কোঅপারেশনের জায়গায় যায়নি। এই কোঅপারেশনটা আমার ধারণা অব্যাহত থাকবে এবং থাকাই উচিত, অন্যান্য দেশগুলোর সঙ্গেও থাকা উচিত। এই হচ্ছে আমার কথা। এখানে পুলকদা, মানে যেটা সবচেয়ে বাংলাদেশ এবার ভুল করেছে আর কি, যেটা এই যে আপনি যে যে জিনিসগুলো বলছিলেন যে অর্থনৈতিক সহযোগিতা বা এই যে উন্নয়ন অংশীদারিত্ব, এগুলা বজায় থাকা দরকার আমাদের দেশের উন্নয়নের স্বার্থে। বাংলাদেশ ভুলটা করেছে, এটা ডিপ্লোম্যাটিক ভুল। সেটা হচ্ছে এই যে পররাষ্ট্রমন্ত্রী, এই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের আগে এই কথাটা বলাটা ঠিক হয়নি, যে ভারতের এখানে কোনো আপত্তি নেই। ব্যাপারটা দাঁড়িয়ে গেছে কি, আচ্ছা আপনি যখন ভাই, আমি চীনের একটু মতো, আপনাকে না না ইন্টারাপ্ট করি, আমাকে বলছি আর কি, একটা আপনি কথাটা আমি যখন বলি, চীন, আপনি এই কথাটা আগে বলেছেন না, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি যখন না না এটা as- পরের অংশটা আমি আমি কথাটা বলি, বলি, তারপরে আপনি অ্যাজ বলেন। এ রিপোর্টার আমি মন্ত্রীকে জিজ্ঞেস করলাম ভারতের আপত্তি আছে কিনা, উনি বললেন আপত্তি নেই, তারপরে উনি এক্সপ্লেন করলেন, এই আপত্তি নেই আচ্ছা ঠিক শব্দটা আছে, হেডলাইন হলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনার জায়গাটা, আচ্ছা হতে পারে। জিনিসটা হচ্ছে কি, এটা যেভাবে এসছে, এটা হয় কি, চীন যখন সরকার, মানে চীন তো একটা বড় রাষ্ট্র, তো মানে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এরা হলো গিয়ে মানে ভালুক আর কি, রাশিয়া এরা হলো ভালুক। এদের কাছে মানে আসলে এরা হলো কি, মানে দুনিয়ার 180টা 86টা দেশ নিয়ে ডিল করে। আর এরা হলো গিয়ে এত, এদের মানে চামড়া অনেক মোটা। আপনার এরা হয় কি, যখন এরকম কথাবার্তা যদি শুনে যে আচ্ছা ওনার প্রধানমন্ত্রী আসবে, তার আগে এই জিনিসটা আসছে কেন, তার মানে কি আমার থেকে ওকে বেশি গুরুত্ব দিচ্ছে, আমাদের সরকার হয়তো দিচ্ছে না।
বাস্তবিক অর্থে হয়তো দিচ্ছে না, বাস্তবিক অর্থে হয়তো আপনার ব্যালেন্স রক্ষা করতে চাচ্ছে। এবং এই পর্যন্ত আমি তো বললামই যে এ পর্যন্ত এমন কিছু দেখা যায়নি যে দুজনের মধ্যে কোনো গন্ডগোল লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এরকম কিছু করা হয়নি। কিন্তু এই জিনিসটা যে কোনো কারণেই হোক এটা ক্ষতি করে ফেলেছে চীন। আপনার চীনা এবারের যে প্রক্রিয়াটা আমি দেখছি যে তারা হয়তো এই জিনিসটাকে সিরিয়াসলি নিতে পারে। আরেকটা জিনিস নিতে পারে, সেটা হচ্ছে যে তিস্তার ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা যদি না দেই, মানে ধরেন চীন বারবার ওদের ওদের রাষ্ট্রদূতও বলছেন, ওদের দেশের মন্ত্রীরাও বলছেন, সরকার বলছেন, এই তিস্তার ব্যাপারটা আমার মনে হয় যে এই জিনিসটা ভারতের যদি আপত্তি থাকে, চীনের যদি আরেক দিকে আগ্রহ থাকে, তা আমরা দুই পক্ষকেই একটা নেগোসিয়েটিং টেবিলে নিয়ে আসতে পারি, আমাদের দেশের স্বার্থে নিয়ে আসতে পারি, যে আমরা কারো স্বার্থকে হানি করলাম না, কিন্তু জিনিসটা আমাদের দেশের স্বার্থে আমরা কাজ করলাম। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে এমন একটা মানে আবরণ দিচ্ছি যে না এই জিনিসটা মনে হয় ভারত আপত্তি করবে, না এই জিনিসটা চীন আপত্তি করবে। ব্যাপারটা আসলে এরকম করাটা ঠিক না, ভাই, ব্যাপারটাকে একটা নদীর নদী নেগোসিয়েটিং নদীর টেবিলে পানি নিয়ে আসা দরকার। বন্টনের ব্যাপারটা আপনাকে মাথায় হুম। রাখতে হবে। নদীর পানি বন্টনের ব্যাপারটা এখন যে আপনারা তিস্তা কেন্দ্রিক দেখছেন, এর চেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে যাচ্ছে আবারও গঙ্গা কেন্দ্রিক, পদ্মা গঙ্গা। এটা 24-এর পরে কোনটা? পদ্মা পদ্মা মানে গঙ্গা, গঙ্গা 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 পানি চুক্তি। আচ্ছা, গঙ্গা গঙ্গার অববাহিকার, হ্যাঁ। চুক্তির, হ্যাঁ ওটা ওরা তো চুক্তিও বলছে শেষের ফারাক্কা, শেষের ফারাক্কাও এখন অনেক ওরা কিন্তু বলছে আচ্ছা, ফারাক্কাদের জন্য ক্ষতি হয়েছে, এখন কিন্তু তারা আচ্ছা, এইটা স্বীকার এখন করছে না, এখন না হচ্ছে ওই চুক্তিটা এখন নবায়ন ভেঙে হবে ফেলতে কি বলছে। ওই চুক্তিটা যখন হয়েছিল তখন ইন্দুর কুমার গুজরাল প্রধানমন্ত্রী, মনে রাখতে হবে। এবং বাংলাদেশ ভারতের ইতিহাসে মানে সবচেয়ে আহ আহ, কি বলো যে সবচেয়ে রিজনেবল টাইপের। কংগ্রেসও তো বেশি ন্যাশনালিস্ট, কিন্তু তৎকালীন লেফট ওরিয়েন্টেড যে ফোর্স গুলো এই ইন্দুর কুমার গুজরাল দেবগৌড়া সরকারের মোরারজি সঙ্গে। দেশাই তখন ছিলেন, মোরারজি দেশাই ছিলেন। না না, সেটা হুম। আরো পরের কথা। শেখ হাসিনার আগের টার্মে যখন গঙ্গার পানি ও চুক্তিটা আগের হলো, টার্মে, হ্যাঁ আগের টার্মে, আচ্ছা। হ্যাঁ, তো ওই আগের সময়টা টার্মে। হয়েছিল। এখন এই চুক্তিটা যদি মেয়াদ শেষে নবায়ন না হয়, তার মানে আমরা যেহেতু ভাটির দেশ, ওরা উজানের দেশ, এই ফ্যাক্ট গুলো এখানে আপনার নদীর পানি চুক্তির ব্যাপারটা অত সহজ মীমাংসা নাই, যেহেতু এরা প্রিভিলেজড অবস্থানে আছে। ওরা উজানে আছে, আমরা ভাটিতে আছি, তার চেয়ে উজানে আবার চীন আছে, চীন থেকে কিছু নদী এসে এসছে। সুতরাং চীন যদি এখানে খেলাটাতে আরো জোরালো হবে, যেমন ব্রহ্মপুত্রের উজানে মনে হয় চীন একটা বাদ দিয়ে ফেলেছে। এখন পশ্চিমবঙ্গের ইন্টারেস্টটা ভারতের কেন্দ্রীয় সরকারের ভাবনার সঙ্গে পুরোপুরি যাচ্ছে না। আমাদের বাংলাদেশের সঙ্গে তো অবশ্যই কন্ট্রাডিক্টরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার ন্যাশনালিস্টিক অবস্থান থেকে তার নিজের স্বার্থে সে পানিটাকে আটকে রেখে পশ্চিমবঙ্গের সুবিধাটা। ব্যাপারটা আমাদের যাই হোক, সময় কিন্তু মানে সময় মানে কিন্তু শেষ ব্যাপারটা হয়ে যাই আসছে, হোক, আমি চাইবো, শেষ করতে আমার হবে। বক্তব্যটা হবে, যেহেতু আমি প্রতিরক্ষা বিষয় নিয়ে ডিল করি, আমার বক্তব্যটা হবে যে স্ট্র্যাটেজিক বিষয়ে যেন এই ভারত চীনের কোনো মতদ্বৈততা বা বৈরিতার মধ্যে বাংলাদেশ নিজেকে মানে করে না না যায়, ঢুকায়, করে সেটাই না যায়, আমিও না তাই মনে ঢুকায়। করি। মানে আমাদের কোনোভাবেই ওই দুই বড় হাতি আর ভালুক দুজনে মারামারি করে করুক, ওরা আবার ব্যবসাও করে, ধরেন ভারতের সাথে চীনের ব্যবসা হচ্ছে 100 বিলিয়ন ডলারের, ওরা মারামারি করুক, কিন্তু আমরা ছোট দেশ, আমরা এই দুটার কোনো কিছুর মধ্যে ফাঁদের মধ্যে যেন না ঢুকে যাই, মানে এই দুজনের স্ট্র্যাটেজিক বিষয়গুলোর মধ্যে যেন আমরা না ঢুকে, এটা থেকে সচেতনে যেন বাইরে থাকি আর কি, হুম, বুঝছেন? হ্যাঁ এটাই, আমরা আসলে আমাদের স্বার্থটাই দেখি। আমাদের যারা আলোচক আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের সরকার আছে, তারা নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থটাই আগে দেখুক, সেটাই আমাদের সাধারণ মানুষদের চাওয়া। তো আজকে এখানেই শেষ করি, অনেক আলোচনা হয়েছে, অনেক বড় আলোচনা হয়েছে, তারপরও ভালো লাগলো আলোচনা। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।